আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চ্যাপ্টার 18 স্কয়ার রুট বা বর্গমূল নিয়ে, যা তোমরা 202 পাতায় পেয়ে যাবে। প্রথমে আমরা দেখে নেব যে কোনো সংখ্যার স্কয়ার বা বর্গ বলতে কি বুঝি। যেমন ধরো 3-এর বর্গ বলতে কি বুঝি। এই 3-এর বর্গ বলতে আমরা বুঝি যে 3 একক বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল। এখানে দেখো যদি প্রতিটি ঘরকে আমরা 1 একক করে ধরি, তাহলে প্রতিটি ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 একক ইন্টু 1 একক, অর্থাৎ 1 বর্গ একক। এবং আমরা দেখতে পাচ্ছি ছবিতে বাঁদিকে যে এখানে 9টি এরকম 1 বর্গ একক ঘর যুক্ত ঘর নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে 3-এর বর্গ সমান হচ্ছে 9। এখানে আমরা দেখছি যে 3-এর বর্গ সমান হচ্ছে 3 ইন্টু 3 মানে 9, যেখানে প্রতিটি ঘর হচ্ছে 1 বর্গ একক করে। এবার আমরা দেখব যে বর্গমূল বলতে কি বুঝি। এই বর্গমূল বা স্কয়ারের রুট সেটা কি? সেটা হচ্ছে আমরা একটু আগে যেটা করলাম এখনই, বর্গ তার বিপরীত প্রক্রিয়া, উল্টো প্রক্রিয়া বা ইনভার্স প্রসেস। অর্থাৎ 3-এর স্কয়ার যদি 9 হয়, তাহলে আমরা বলতে পারি যে 9-এর বর্গমূল হবে 3। যদিও এখানে 9-এর বর্গমূল +3 এবং -3ও হয়, কিন্তু এখন তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য কেবলমাত্র ধনাত্মক চিহ্নটি ব্যবহার করছি। চিহ্ন বলতে মনে পড়ে যায় যে বর্গমূলের চিহ্ন কীরকম। বর্গমূলের চিহ্ন হচ্ছে এই ধরনের, এই চিহ্নটাকে বলা হয় বর্গমূল বা স্কয়ার রুটের চিহ্ন। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে 3-এর বর্গ যদি 9 হয়, তাহলে বিপরীত দিক থেকে 9-এর বর্গমূল হবে 3। একইভাবে যদি 8-এর বর্গ 64 হয়, তাহলে 64-এর স্কয়ার রুট বা বর্গমূল হবে 8। এরকম আরও অনেক উদাহরণ তোমরা নিজেরাও বানাতে পারবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2-এর বর্গ যদি 4 হয়, তাহলে 4-এর বর্গমূল হচ্ছে, আবার আমরা মূল সংখ্যাটি পেয়ে যাব 2। অর্থাৎ এগুলো কি? এগুলো হচ্ছে বর্গ এবং বর্গমূল হচ্ছে একে অপরের বিপরীত প্রক্রিয়া বা ইনভার্স প্রসেস। এখানে উল্লেখ করার বিষয় হচ্ছে যে 0 স্কয়ার সমান হচ্ছে 0 ইন্টু 0 সমান 0। অর্থাৎ আমরা বলতে পারি যে 0-এর বর্গমূল 0ই হয়। একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে 1-এর স্কয়ার মানে হচ্ছে 1 ইন্টু 1, অর্থাৎ 1-এর বর্গমূলও 1 হয়। তবে ঋণাত্মক সংখ্যার বর্গমূল কিন্তু অবাস্তব বা ইমাজিনারি হয়। আমরা পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখে নেব যে পারফেক্ট স্কয়ার বা পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বুঝি। ধরো যেসব অখণ্ড সংখ্যা, মানে যে সংখ্যাকে খণ্ড করা যায় না বা ফ্র্যাকশন নয় সেগুলি, সেই সংখ্যার বর্গমূল যদি আবার একটি অখণ্ড সংখ্যায় হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে বলবো আমরা পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কয়ার। যেমন 9-এর বর্গমূল হচ্ছে 3, তাই 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 8 নয়। এবার আমরা চলে যাব আমাদের মূল আলোচনা, যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতি। আমরা এখানে প্রথমে আলোচনা করব যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি। এখানে আমরা কি করি? এখানে আমরা যে সংখ্যাটির বর্গমূল বের করতে হবে তাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এবং প্রতি জোড়া কালেক্ট করি, এবং প্রত্যেক জোড়ার মধ্য থেকে বর্গমূল যদি চিহ্ন নিই, তাহলে একটি করে আমরা প্রতিটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিই, সেটাই হচ্ছে আমাদের বর্গমূল। যেমন ধরো 225কে আমরা এখানে ফ্যাক্টর করেছি, যেটা পাচ্ছি যে 2 5 এবং 2 3, অর্থাৎ 5 ইন্টু 3 মানে 15 স্কয়ার। তা 225 যদি 15 স্কয়ার হয়, তাহলে 225-এর বর্গমূল হবে 15। একই রকমভাবে আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, ধরো 144। এই 144কে আমরা এভাবে উৎপাদকে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি। সেখান থেকে দেখতে পাচ্ছি আমরা 2 2 এবং 3, এই তিনটি চিহ্ন 2 বার করে আছে। আমরা প্রতিটি জোড়া থেকে একটি করে সংখ্যা নিলে পরে যেটি পড়ে থাকে সেটি হচ্ছে বর্গমূল। এখানে আমরা কি লক্ষ্য করছি? দেখো একটা অবজারভেশন, যে যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 0 হবে, তাদের বর্গমূলের এককের অঙ্ক 0 হবে। যেমন ধরো √100 সমান হচ্ছে 10। এখানে দেখছি যে 100-র যে এককের অঙ্ক 0, তাই বর্গমূলেরও এককের অঙ্ক 0।
অর্থাৎ মূল সংখ্যার যে এককের অঙ্ক তার সঙ্গে বর্গমূলের এককের অঙ্কের একটি সামঞ্জস্যতা আছে। আবার দেখতে পাচ্ছি যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 1 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক কী হবে? 1 অথবা 9। আমরা উদাহরণ নিই, যেমন ধরো 361। এখানে দেখতে পাচ্ছি যে বর্গমূল যে লাস্ট যে শেষ অঙ্ক বা এককের অঙ্কটি কত আছে? 1। তাই এখানে হচ্ছে 19 মানে 9। আবার এখানে 1-এ থাকার জন্য হচ্ছে 1। অর্থাৎ বলতে পারি আমরা যে মূল সংখ্যার শেষ অঙ্কটি যদি 1 হয়, তাহলে বর্গমূলের এককের ঘরের অঙ্ক হবে 9 অথবা 1। একইভাবে যদি এককের ঘরের অঙ্ক 4 হয়, তাহলে আমরা দেখছি যে বর্গমূল এককের ঘরের অঙ্ক হবে 2 বা 8। যেমন 484-র বর্গমূল হচ্ছে 22 এবং 64-র বর্গমূল হচ্ছে 8। একইভাবে যদি 5 থাকে তাহলে আমরা দেখব যে 5ই হবে, এবং যদি 6 থাকে তাহলে দেখব 4 হতে পারে অথবা 6 হতে পারে। এই উদাহরণগুলিতে আমাদের দেখলে উদাহরণগুলিতে দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তবে মনে রাখতে হবে 9 থাকলে কি পাবো? 9 পাবো অথবা 7 পাবো। তবে মনে রাখতে হবে যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের অঙ্ক 2, 3, 7 কিংবা 8, তারা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারবে না, বা তারা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। যেমন √22 যদি করি, তাহলে এটি একটি অখণ্ড সংখ্যা কোনোদিনই হবে না। অর্থাৎ এরা ইন্টিজার আসবে না, এদের বর্গমূল পূর্ণবর্গ সংখ্যা হবে না, তাই এরা কখনোই পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার হতে পারবে না। এবার আমরা দেখব যে দ্বিতীয় পদ্ধতি, আমাদের ভাগ পদ্ধতিতে কীভাবে বর্গমূল করতে হয়। প্রথম স্টেপ হচ্ছে আমাদের সংখ্যাগুলোকে জোড়া জোড়া করে দাগ দাও। একক স্থান থেকে শুরু করে বা ডান দিক থেকে শুরু করে অঙ্কগুলিকে জোড়া জোড়ায় ভাগ করতে হবে, এবং তাদের মাথায় আমরা একটি বোঝার সুবিধার্থে বারবার দাগ দেবো। এরপরে যে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা হচ্ছে যে প্রথম ভাজক খোঁজো। সবচেয়ে বড় সংখ্যাটিকে নির্ণয় করো যার বর্গ বাম দিকের জোড়ার চেয়ে ছোট অথবা সমান। তারপরে যেমন আমরা ভাগ করি, বিয়োগ করব এবং নামিয়ে আনবো সংখ্যাগুলিকে, এবং পরবর্তীকালে আবার আমরা ভাজক খুঁজব এবং এই স্টেপগুলোর পুনরাবৃত্তি করব। আমরা বরঞ্চ একটি উদাহরণের সাহায্যে খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো, আমরা প্রথমে একটি উদাহরণ নিয়ে 144 ধরো। এই 144-এ আমরা ডান দিক থেকে অঙ্কগুলিকে জোড়ায় জোড়ায় লিখব। দেখো, প্রথমে ডান দিক থেকে এভাবে এবং বাঁ দিকে দেখলাম এখানে জোড়ায় একটি সংখ্যা আছে। তো সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 1, যেটাকে গুণ করলে 1-1কে গুণ করলে 1 হয়। এরপরে আমরা 44কে নামালাম এবং 1কে দ্বিগুণ করলাম। 1-এর 2 দ্বিগুণ হচ্ছে 2। এবার দেখো, 2-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি, তাহলে 21 × 1 মানে 21, কিন্তু 22 × 2 মানে 44 মিলে যাচ্ছে। তাই আমরা এখানে 22 এবং × 2 লিখলাম আমরা 44। আমাদের ভাগটি মিলে গেল বা ভাগশেষ থাকলো না। তাহলে আমাদের নির্ণেয় বর্গমূল হচ্ছে ভাগ পদ্ধতিতে 12। যে কোশেন্ট বা ভাগফল পাবো সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। আমরা আরেকটি উদাহরণ নিই। ধরো 4 অঙ্কের নিই। ধরো 1764। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা ভাগ করে এভাবে দাগ দেবো। এখন দেখো 17, আমরা জানি 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, কিন্তু 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, আবার 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এটা 25 কিন্তু 16-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, 17-র চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাই 17 সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, যাকে 4কে 4 দিয়ে গুণ করলে 16 হচ্ছে। এবার আমরা বিয়োগ করলাম, যেভাবে আমরা ভাগ করি 1 হলো, এবং 4-এর যে দ্বিগুণ সেটা হচ্ছে 8। এবার আমরা 64কে যেমনভাবে নামিয়ে দিলাম। এবার দেখো 8-এর 81, 1 নিলাম 8-এর পর, কিন্তু 8-এর পরে 2 নিই, তাহলে 82-কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 164। তাই আমরা 82-কে 2 দিয়ে গুণ করে পেলাম 164, মিলে গেল। অর্থাৎ আমাদের আলোচ্য বা নির্ণেয় বর্গমূল যেটা হচ্ছে সেটা হচ্ছে কত? কোশেন্ট আমাদের 42।
এরপর আমরা তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলি একে একে বোঝানোর চেষ্টা করছি। দেখো, প্রথমে যেটা হচ্ছে 18.1-এর অঙ্কটি। এখানে এই ধরনের অঙ্কগুলি যখন থাকবে, যতগুলি ঝুড়ি আছে ঠিক প্রত্যেক ঝুড়ি ততগুলি কমলালেবু রাখতে হবে। মানে এই ধরনের অঙ্ক মানে হচ্ছে তোমাদেরকে বর্গমূল চাওয়া হচ্ছে। এখানে যতগুলি ঝুড়ি, ধরো এক্সটি যদি ঝুড়ি হয় এবং এক্সটি কমলালেবু হয়, তাহলে এক্স এর স্কোয়ার, মানে বর্গর কথা বলা হচ্ছে। তাহলে এই বর্গর কত হচ্ছে, এক্স স্কোয়ার মানে 441। তাহলে এখানে এক্স এর মান কত হবে, √441। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলিতে আমাদেরকে বর্গমূল চাওয়া হচ্ছে। তো আমরা কি করব, এখানে উৎপাদক পদ্ধতিতে বর্গমূল করছি। 441কে আমরা উৎপাদকে ভাঙলাম এবং তার এক জোড়া করে নিলাম। তাহলে আমরা কি পাই, 3 × 7 অর্থাৎ 21-এর স্কোয়ার, অর্থাৎ 441-এর বর্গমূল হচ্ছে 21। আমরা বলতে পারি উদাহরণ উত্তর শেষকালে যে 21টি ঝুড়িতে 21টি করে কমলা লেবু রাখতে হবে। চলে যায় পরবর্তী অঙ্কে। এটা তোমরা ভালো করে পড়বে ভিডিওটা পজ করে, বা তোমাদের বই থেকে পড়বে। এখানেও ঠিক একই ধরনের অঙ্ক, যতগুলি তাক ছিল ঠিক ততগুলি বই রাখলাম, কিন্তু তারপরেও আরও 5টি বই বাইরে থাকলো। তাহলে আমাদের আলমারিতে যে তাকগুলি, তার ভিতরে যে বই ছিল কত, 81টি, এবং 81 রুট করে আমরা উত্তরগুলো পাচ্ছি। 3-এর দাগের অঙ্কটি দেখো, এখানে 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু আছে কজন, 40 জন। 40 থেকে 4 বিয়োগ দিলে আমরা পাই 36, এবং সেই 36গুলি যদি বর্গ আকারে দাঁড়িয়ে আছে, অর্থাৎ এখানে বর্গমূল করতে হবে, আমরা পাচ্ছি 6 জন। এখানেও দেখছি যতজন সদস্য ঠিক তার সমান সংখ্যক চাঁদা। একই রকম অঙ্ক, 729 টাকাকে আমরা বর্গমূল করছি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে, আমরা পাচ্ছি 27 টাকা। তারপরে অঙ্কটি চলে যায় যে যতজন লোক কাজে লেগেছিলেন ততদিন ধরে কাজ চলেছে এবং এত টাকা পারিশ্রমিক পেলেন। তো প্রতিদিনে যদি পারিশ্রমিক 55 টাকা করে হয়, তাহলে কত হবে, আমরা প্রথমে ভাগ করে নিলাম, কাজের পরিমাণ সমান বার করলাম, তারপরে আমরা 225-এর স্কোয়ার রুট করে উত্তর পেলাম 15 জন। সবগুলি দেখে একই ধরনের অঙ্ক, প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ। এখানে যতজন সদস্য আছে তার 4 গুণের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা কি করব, যতজন সদস্য তার তত সমান আমরা বার করে নেবো, 4 দিয়ে ভাগ করে নেবো। যে সংখ্যাটা পড়ে থাকলো 1024, তার আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল করেছি। এরপরে 7-এর অঙ্কটি দেখো, যে যতজন ছাত্রছাত্রী তার দ্বিগুণ কথা বলা হচ্ছে, অর্থাৎ আমরা টোটাল সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে কি হবে, সেই সংখ্যক যতজন ছাত্র সেই সংখ্যক লজেন্স পেলাম। তারপরে বাকিটা আগের মতনই। এখানেও দেখো 780টি পেঁপের চারা এনেছেন, কিন্তু 4টি চারা কম পড়েছে, অর্থাৎ পূর্ণবর্গ হতে গেলে আরও 4টি চারা লাগতো। তাই আমরা 780 সঙ্গে 704 যোগ করেছি, তারপর সেটার আমরা বর্গ করে পাচ্ছি যে 28। তোমরা এভাবে উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে বর্গ করে নিতে পারো, বা অন্য পদ্ধতিতে করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে 9-এর অঙ্কটা দেখো, এখানে প্রতিটি খোপে টোটাল কত টাকা আছে আমরা বার করছি। দেখো, একটি 5 টাকা, একটি 2 টাকা এবং 1 টাকা, অর্থাৎ প্রতিটি খোপে আছে 8 টাকা। তাহলে মোট খোপের সংখ্যা কত হবে, যতগুলি খোপ আছে ততগুলি, প্রতি সারিতে ততগুলি খোপ আছে এবং যতগুলি বর্গাকার সারি আছে, অর্থাৎ খোপের সংখ্যা হবে এই 8 দিয়ে যেটা ভাগ করলাম, অর্থাৎ 144, তার বর্গমূল। তাহলে 12টি সারিতে 12টি খোপ ছিল। এবার এগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। এখানে দেখো, আমরা জোড়া খুঁজে বার করছি, এবং যে রুটের বাইরে বার করলে একটি জোড়ার বদলে একটি করে সংখ্যা বেরোয়। এই অঙ্কগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবার আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব, আমরা করেছি এর আগেও, তো এখানে করে দেওয়া হলো।
তোমরা দেখেই বুঝতে পারবে, এভাবে প্রতিটি জোড়া থেকে জোড়াকে এখন বার করছি রুটের বাইরে, তখন একটি করে পাচ্ছি। এটাকে আমরা সিম্পলিফিকেশন করে নিলাম, তারপর উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 স্কোয়ার 225, 20 স্কোয়ার 400, যোগ করে নিলাম 625 এবং তার বর্গ হচ্ছে 25, এবং এখানেও 900 বর্গ 30। এরপরে চলে যাব আমরা 18.2-এ। সেখানে দেখছি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য। এখানে দেখো এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি যে ক্ষুদ্রতম সংখ্যা যখন চাইছি তখন কি করতে হয়, লসাগু করতে হয়। সবচেয়ে বৃহত্তম ক্ষেত্রে গসাগু এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা লসাগু বের করি। তাই প্রথমে আমরা এখানে লসাগু বের করে নিয়েছি সংখ্যাগুলির লসাগু বের করার পর দেখছি যে 3-এর পাওয়ার ঘাত 1 এবং 5-এর ঘাত 1, অর্থাৎ এখানে 3 এবং 5 এরা জোড়া তৈরি করতে পারেনি। এরা যদি জোড়া তৈরি করতে পারতো, অর্থাৎ এদের পাওয়ার যদি 2 হতো, স্কোয়ার হতো, তাহলে এই পুরো সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাই এই সংখ্যাটিকে আমাদেরকে ক্ষুদ্রতম তো হলো, কিন্তু পূর্ণবর্গ করতে হলে আমাদেরকে একটা 3 এবং একটা 5 অর্থাৎ 15 গুণ করতে হবে, এবং 15টি গুণ করার পর নির্ণয় সংখ্যাটি হলো 3600। এবার আমরা দেখব 2-এর দাগের যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বিগুণ। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যাটির দ্বিগুণ, অর্থাৎ আমরা বলতে পারি বড় সংখ্যা সমান 2 ইন্টু ছোট সংখ্যা, এবং এই সংখ্যাগুলি গুণফল হচ্ছে 98। এবার আমরা এই বড় সংখ্যার যে মানটা 2 ইন্টু ছোট সংখ্যা, সেটা কি করলাম, এই দ্বিতীয় লাইনে বসিয়ে দিলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি যে 2 ইন্টু ছোট সংখ্যার স্কোয়ার সমান 98, বা ছোট সংখ্যার স্কোয়ার মানে হচ্ছে 98/2, মানে হচ্ছে 49, মানে 7 স্কোয়ার। এভাবে আমরা পেয়ে গেলাম। এবার কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক হবে 17? তো 17 একটি মৌলিক সংখ্যা, তাহলে অবশ্যই সবচেয়ে মিনিমাম বা ক্ষুদ্রতম তাকে 17 দিয়ে গুণ করতে হবে। যদি যৌগিক সংখ্যা হতো তাহলে আমরা উৎপাদককে বিশ্লেষণ করে দেখতাম, যে মৌলিক উৎপাদকটি জোড় পেতাম না সেই জোড়টি দিয়ে গুণ করতাম। 4 নম্বর অঙ্কটা দেখে একই রকম, ক্ষুদ্রতম চাওয়া হচ্ছে, অর্থাৎ এখানে আমরা লসাগু করলাম। লসাগু করার পর দেখছি যে 3 সংখ্যাটি জোড় তৈরি করতে পারেনি, তাই মিনিমাম 3 দিয়ে যদি গুণ করি তাহলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এবং তার পরের পূর্ণবর্গ সংখ্যাটি কি হবে? পরের পূর্ণবর্গ সংখ্যাটি হবে 2 স্কোয়ার। যেহেতু 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, তাই আমরা মিনিমাম 4 দিয়ে গুণ করব। এরপর আমরা দেখে নেব যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা এবং কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অবশ্যই 256 একটি পূর্ণবর্গ সংখ্যা এবং 20 তো নয়। তাই 20 সমান কি 2, 2, 5। আমরা দেখতে পাচ্ছি 2 আছে কিন্তু 5 হচ্ছে একটি, তাহলে আরেকটি যদি 5 থাকতো তাহলে 5 সংখ্যাটি জোড় তৈরি করতে পারতো, তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। একইভাবে 27, এখানেও দেখছি যে একটি 3 জোড় তৈরি করতে পারেনি, পাওয়ার হচ্ছে 1, তাহলে আরেকটি যদি 3 থাকতো তাহলে এটিও একটি পূর্ণবর্গ সংখ্যা হতে পারত। একরকমভাবে বাকি অঙ্কগুলো তোমরা দেখে নাও যে এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং 75 পূর্ণবর্গ সংখ্যা নয়, একটি 3 দিয়ে গুণ করতে হবে, এবং এখানেও 108 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নেই। এখানেও যদি 108-এর সঙ্গে 3 গুণ হতো তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হতো। একই রকমভাবে 6-এর দাগের অঙ্কটি দেখো যে 18, 24 এবং 27 জন সারিতে আছে এবং কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম, এবং বর্গক্ষেত্রাকারে সাজাচ্ছি আমরা। তাহলে প্রথমে আমরা লসাগু বের করে নিলাম, যেহেতু কমপক্ষে। লসাগু বের করার পর দেখছি যে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, তাই আমাদেরকে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হলে কি করতে হবে, এখানে একটি 2 এবং একটি 3 গুণ করতে হবে। সেই গুণ করে আমরা যেটা পাচ্ছি সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা, সেটা হচ্ছে 1296। এই অঙ্কটি দেখো 7-এর, যে দুটি ধনাত্মক সংখ্যা গুণফল হচ্ছে 147 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ,
অর্থাৎ বড় সংখ্যা সমান 3 ইন্টু ছোট সংখ্যা। আগের মতনই একটু আগে আমরা এই ধরনের অঙ্ক করলাম। আমরা এই মানটা দ্বিতীয় লাইনে বসিয়ে দেবো, বড় সংখ্যার মানটা। তাহলে ছোট সংখ্যার স্কোয়ার পেয়ে যাব, সেখান থেকেই ছোট এবং বড় সংখ্যা পেয়ে যাব। এখানে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে গেলে আমরা রুট বা বর্গমূলটা করে নেব, তারপর যে মানগুলো পাবো সেখান থেকে আমরা সহজেই বলতে পারবো যে কোন সংখ্যাটি ছোট এবং কোনটি বড়। 9 অঙ্কটি দেখো, 3টি ধনাত্মক সংখ্যার প্রথম এবং দ্বিতীয়টির গুণফল। আমি ধরছি সংখ্যাগুলো এক্স, ওয়াই এবং জেড। তাহলে প্রথম এবং দ্বিতীয়টির গুণফল হচ্ছে 24 এবং দ্বিতীয় ও তৃতীয় গুণফল হচ্ছে 48 এবং এক্স ও জেড অর্থাৎ প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল হচ্ছে 32। এবার তাহলে তিনটেকেই যদি আমরা এবার গুণ করি, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, তাহলে বাঁ দিকটা পাচ্ছি আমরা এক্স ওয়াই জেড এর স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড এর হোল স্কোয়ার হচ্ছে ডান দিকের এই অঙ্ক সংখ্যাটা। এখানে দেখো গুণগুলো করা দরকার নেই, শুধু আমরা প্রতিটি জোড়া মধ্য থেকে একটি জোড়া বের করে নেব, দিয়ে তারপর আমরা সংখ্যাটি গুণ করব, সেটা পাচ্ছি আমরা 196। অর্থাৎ এক্স ওয়াই এবং যে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড এর মান যদি পেয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই জেড এর মান জানি 48 এবং এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 196। তাই এক্স ওয়াই জেডকে ওয়াই জেড দিয়ে ভাগ করে আমরা এক্স এর মান পেয়ে যাব। এভাবে আমরা ওয়াই এবং জেড এর মান পাবো। 10 নম্বর অঙ্কটি একই ধরনের অঙ্ক। এখানে প্রথমে আমাদের লসাগু বের করে নেব। লসাগু বের করে নেওয়ার পর আমরা এটাকে পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে যাব। সেটা করতে গেলে আমাদেরকে একটি 3 এবং একটি 5 অর্থাৎ 15 দিয়ে গুণ করতে হবে। এরপরের যে এক্সারসাইজ 18.3, সেখানে আমরা কি প্রথম অঙ্কটি দেখি কি আছে, 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যাটি খুঁজি। অর্থাৎ 1000-এর নিকটতম আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি। এখানে দেখো সবচেয়ে মিনিমাম হচ্ছে 3, যাকে 3 দিয়ে গুণ করলে 9 হয়। তা 3 তিরিক্ষায় 9 নিলাম। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা যা 10-এর চেয়ে ছোট। তো 10 থেকে 9 বিয়োগ করে আমরা 1 পেলাম এবং ডান দিকে যে জিরোগুলো, এক্সট্রা যে জিরোগুলো ছিল, ডান দিকে যে যা ছিল তার নামিয়ে দিলাম। এর পরের স্টেপ হচ্ছে আমাদের 3-এর যে দ্বিগুণ, অর্থাৎ 3-এর দ্বিগুণ কত, 6। আমরা 6 নামালাম এবং 6 দিয়ে দেখছি যে 61 যদি নিই আমরা, তাহলে 61কে 1 দিয়ে গুণ করলে 61 হবে। 62কে 2 দিয়ে গুণ করলে এটা বেশি হয়ে যাবে 100-র চেয়ে, তাই আমরা 1 নিলাম। তাই দেখছি 39 অবশেষ থাকছে। অর্থাৎ 39 যদি আমরা 1000 থেকে বিয়োগ দিই, তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে বিয়োগ ফলটি, এবং সেটি হবে কত, 31-এর স্কোয়ার। বা তাহলে আমরা যেটা পাচ্ছি যে 31-এর স্কোয়ার সমান হচ্ছে 961। কিন্তু এটি 1000-এর নিকটবর্তী কিনা তা আমরা এবার টেস্ট করব। তাহলে 31 যদি হয়, তার পরের সংখ্যাটি হবে কত, 31 প্লাস 1 32। সেই 32-এর স্কোয়ার করে আমরা দেখছি, 32কে 32 দিয়ে আমরা গুণ করে দেখলাম, সংখ্যাটি পেলাম কত, সংখ্যাটি পাচ্ছি আমরা 1024। কিন্তু আমরা তাহলে কি দেখছি যে কে কাছে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1024 থেকে 1000 বিয়োগ করে দেখি, তাহলে কত পাচ্ছি, 24। এবং আগেরটা আমরা কত পেলাম, 39। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24 কিন্তু 39-এর চেয়ে ছোট। অর্থাৎ অন্যভাবে বলা যায় যে 1024 1000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। যদিও 961 পূর্ণবর্গ সংখ্যা ছিল, কিন্তু তার নিকটবর্তী নয়। 2-এর দাগের অঙ্কটা দেখি যে এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, যাতে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। একইভাবে ভাগ পদ্ধতিতে আমরা ডান দিক থেকে জোড়ায় জোড়ায় এভাবে দাগ দিলাম মাথার ওপর। আমরা প্রথমে দেখছি যে 81 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, 9 9 করে যেটা পাচ্ছি, যেটা 95-এর চেয়ে কম। তারপর আমরা একইভাবে 9-এর দ্বিগুণ হচ্ছে 18 নামালাম এবং 18-র সঙ্গে আমরা দেখছি যদি আমরা 7 গুণ করি, তাহলে 187 ইন্টু 7 এই মানটা আমরা পাচ্ছি এটা, এবং বিয়োগ করার পর আমরা পেলাম 176।
অর্থাৎ অবশ্যই বুঝতে পারছি খুবই ক্লিয়ারলি যে 176 আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে যে সংখ্যাটা পাবো সেটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, যেটা হবে আমাদের 97 এর স্কোয়ার, 97 এর স্কোয়ার। এরপরে অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। দেখো তোমাদের এখানে খাতার অঙ্কটি দেখানো হলো, এভাবে তোমরা করবে। প্রয়োজনে ভিডিওগুলিকে তোমরা পজ করতে পারো, পজ করে এভাবে দেখে নেবে যে কিভাবে করেছি বোঝানো হলো। 3 দাগের অঙ্কটিও একই ধরনের। অর্থাৎ 9 যোগ করলে আমরা একটি যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4 দাগের অঙ্কটি দেখো কি বলছে, শূন্য ছাড়া এমন একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা এগুলি দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে যেহেতু ক্ষুদ্রতম বলেছে আমরা লসাগু করলাম, লসাগু করার পর দেখছি যে 7-এর জোড় নেই, অর্থাৎ একটি 7 গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের অঙ্ক আমরা আগেও একটু আগে করলাম। এখানেও একই অঙ্ক 5-এরটা, কিন্তু একটি দেওয়া হচ্ছে যে 4 অঙ্কের হতে হবে। তাহলে আগের মতোই আমরা লসাগু বের করলাম। লসাগু বের করার পর দেখছি যে একটি 2 এবং একটি 3 গুণ করতে হবে, তাহলে এরা স্কোয়ার বা জোড় ফর্ম করতে পারবে এবং সংখ্যাটি হবে 3600। কিন্তু 3600 4 অঙ্কের, আমাদেরকে কি বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম নির্ণয় করতে হবে এ ধরনের। তাহলে আমরা এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি 2 এর স্কোয়ার, সেটা গুণ করলে পরে দেখছি আমরা 4 অঙ্কের একটি সংখ্যা পাচ্ছি না, 5 অঙ্কের সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেমন 3600 হবে, বৃহত্তম তাই হবে। এবার 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তোমরা এভাবে খুঁজে নেবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে 1024। আর বৃহত্তম যদি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 9999, এই সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে 108 যদি বিয়োগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, যেটা কিনা হবে 99 এর স্কোয়ার। এবার আমরা ভাগ পদ্ধতিতে নিচের বর্গমূলগুলো খুঁজব। তো আমরা এই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করেছি এর আগেও, যে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা প্রথমে দাগ দেবো, তারপর আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা পরপর করব। এখানে দেখো 26কে 6 দিয়ে গুণ করলে 156 এবং ভাগশেষ মিলে গেল, তাই আমরা 6 দিয়ে গুণ করেছি। একইভাবে তোমরা এই অঙ্কগুলো করে নেবে, নিজেরাই তোমরা করতে পারবে। এখানে দেখো 2 এর দ্বিগুণ হচ্ছে 4। এভাবে তোমরা বাকি অঙ্কগুলো নিজেরাই ভাগ পদ্ধতিতে করে নেবে। যদি তোমাদের পরীক্ষায় ভাগ পদ্ধতিতে করতে বলে তাহলে তোমরা ভাগ পদ্ধতিতে করবে, আর না হলে তোমাদের যেটা ফেভারিট উৎপাদক পদ্ধতি বা ভাগ পদ্ধতি, যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করেই এই বর্গমূল বের করতে পারো। এখন দেখো এটা যে আমরা গেস করতে পারি যে বর্গমূলগুলো আমাদের কটি ডিজিটের হবে। যদি আমাদের যে মেন সংখ্যাটা যদি n হয়, জোড় হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে n/2 এবং বিজোড় হলে পরে হবে n+1/2 ডিজিটসের। যেমন ধরো 784, এখানে আমরা জানি যেহেতু 4 আছে মূল সংখ্যায়, তাই তার বর্গমূল হবে 2 অথবা 8। এবং 784তে কটি অঙ্ক আছে? 3টি অঙ্ক আছে। তাই এখানে এই বর্গমূল করলে পরে কটি অঙ্ক পাবো? 3 + 1/2, অর্থাৎ 4/2 বা 2টি। এখানে দেখো এই অঙ্কটি যে 3676। তো এই অঙ্কটি দিয়ে লাস্টের ডিজিট কত আছে? মূল সংখ্যার 6।
আমরা দেখলাম যদি কোনো অঙ্কের অখণ্ড সংখ্যার শেষে যদি ৬ থাকে তাহলে তার বর্গের শেষ অঙ্ক একক অঙ্কর কি হতে পারে, হয় ৪ হবে না হলে ৬ হবে। এবং এখানে কয়টি সংখ্যা আছে, ৪টি সংখ্যা। তাহলে এর বর্গমূল কত ডিজিটের হবে, কত অঙ্কের হবে, 4/2। 4 যেহেতু জোড়, তাহলে 4/2 মানে 2 অঙ্কের হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 যদি থাকে মূল সংখ্যায় তাহলে তার বর্গমূল হবে, বর্গমূলেরও এককের সংখ্যা 0 হবে। এবং এটা 6 ডিজিট জোড় সংখ্যা, তাহলে মূল হবে 6/2 মানে 3। একইভাবে 5 থাকলে 5 হবে, এবং যেহেতু এটা জোড় সংখ্যা তো বর্গমূলে 2টি অঙ্ক থাকবে। একইভাবে যদি দেখতে পাচ্ছি 1 থাকলে 1 এবং 9 হবে, এবং সংখ্যাটি হবে 2। আর এটা যেহেতু 5 অঙ্কের, তো এখানে বর্গমূল হবে, বর্গমূলের অঙ্কগুলি হবে 5 + 1 বা 2, 3। এরপরে অঙ্কটি দেখো, 5000-এর নিকটতম 2টি অখণ্ড সংখ্যা খুঁজি। তাহলে 5000-এর পূর্ববর্তী মানে ছোট পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে 70-এর স্কয়ার। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 100 বাদ দিচ্ছি, আমরা এর আগেও করেছি। এবং সেটা যদি এটা হয় 70-এর স্কয়ার হয়, তাহলে তার পরবর্তী যেটা হবে 70 + 1 71 স্কয়ার, যা 5000-এর চেয়ে বড় কিন্তু 5000-এর নিকটবর্তী। এখন দেখো 2টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল এবং ভাগফল বলে দেওয়া হয়েছে। তো যদি আমি x এবং ইন্টু y ধরলাম এবং x/y ধরলাম, কিন্তু 1576 ধরে অঙ্কটি মিলছে না, তাই সম্ভবত অঙ্কটি ভুল আছে। এবং আমরা 1576 জায়গায় 1575 যদি নিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে xy এর মান 1575 এবং x/y এর মান যেটা হলো 9/7, তাহলে x সমান হচ্ছে 9y/7, এবং সেখান থেকে y এর মান আমরা পেয়ে গেলাম 35 এবং x এর মান পেয়ে গেলাম 45। অর্থাৎ প্রথম সংখ্যা 45 এবং দ্বিতীয় সংখ্যা 35। এরপরে যেটা তোমাদের শেষ অঙ্ক 12 দাগের, সেখানে কি আছে যে স্টারের অঙ্কটি, অর্থাৎ একটা যে চিহ্নিত অংশ স্টার চিহ্নিত অঙ্কটি কি হতে পারে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই বর্গমূলের সাহায্য করে যে এটা যদি 5 লিখি তাহলে কি হবে, 425 ভাগটা মিলে যাচ্ছে, অর্থাৎ এখানে স্টারের জায়গায় আনসার হবে 5।